Hello, everyone. Today, we are going to discuss Semester 4 Computer Science Engineering, Environmental Sciences. পরিবেশ বিজ্ঞান মানে কি শুধুই গাছপালা বা জীবজন্তু নিয়ে পড়াশোনা? না, একদমই না। চলুন ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি। ভাবুন তো, আমরা যে পৃথিবীতে বাস করি সেটা আসলে একটা অমচান জটিল অপারেটিং সিস্টেম, আর পরিবেশ বিজ্ঞান হলো সেই ওএস এর ইউজার ম্যানুয়াল। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কি হবে যদি আমরা আমাদের চীনা কম্পিউটার সায়েন্সের লেন্স দিয়ে পুরো পৃথিবীকে দেখি? বিশ্বাস করুন, ইকোলজি বা বাস্তুবিদ্যা বোঝার এই আইডিয়াটা পুরো গেমটাই চেঞ্জ করে দিতে পারে। বেশ, তাহলে চলুন পৃথিবীর এই অপারেটিং সিস্টেম বা বলা যেতে পারে ইকো ওএসের একেবারে বেসিক আর্কিটেকচারটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এই সিস্টেমের আসল মজাটা লুকিয়ে আছে এর সংজ্ঞার মধ্যেই। ইকোলজি মানে কি? সহজ কথায় সমস্ত জীবন্ত জিনিস, মানে গাছ, প্রাণী, এমনকি ছোট ছোট জীবাণু, এগুলো সব হলো এক একটা সফটওয়্যার। আর তাদের চারপাশের ভৌত পরিবেশ, যেমন মাটি, জল, বাতাস, সূর্যালোক, এগুলো হলো হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের ওপর সফটওয়্যারগুলো কিভাবে চলছে, একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, ব্যাস এটাই হলো ইকোলজি। চলুন এটাকে আরও সহজে ভেঙে দেখি। ধরুন একটা বাঘ, এটা হলো একটা প্রজাতি, মানে একটা সিঙ্গল প্রোগ্রাম, ধরা যাক tiger.exe। এবার যখন অনেকগুলো বাঘ একসাথে থাকে সেটা হলো পপুলেশন, মানে tiger.exeর অনেকগুলো ইনস্ট্যান্স একসাথে চলছে। আবার যখন বাঘ, হরিণ, গাছপালা, মানে অনেকগুলো আলাদা আলাদা প্রোগ্রাম একসাথে চলে, তখন সেটাকে আমরা বলি কমিউনিটি। আর সবশেষে যখন হার্ডওয়্যার, সফটওয়্যার আর তাদের সব রানিং প্রসেস একসাথে কাজ করে, সেটাই হলো একটা সম্পূর্ণ ইকোসিস্টেম, ঠিক যেন একটা কমপ্লিট সার্ভার। প্রকৃতির বেশিরভাগ ইকোসিস্টেমই কিন্তু ওপেন সিস্টেম, ঠিক একটা ওয়েব সার্ভারের মতো, যা ক্রমাগত ইন্টারনেট থেকে ডেটা নেয় আবার ডেটা পাঠায়। যেমন একটা জঙ্গল বাইরে থেকে সূর্যালোক, মানে শক্তি, আর জল, মানে পদার্থ নেয়, আবার পরিবেশকে তাপ আর অক্সিজেন ফিরিয়ে দেয়। অন্যদিকে ক্লোজড সিস্টেম হলো একটা স্যান্ডবক্সড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মতো। এটা শক্তি বিনিময় করতে পারে, কিন্তু পদার্থ পারে না। মজার ব্যাপার হলো, আমাদের পুরো পৃথিবীটাই কিন্তু প্রায় একটা ক্লোজড সিস্টেমের মতোই কাজ করে। প্রশ্নটা ভাবার মতো, তাই না? একটা জঙ্গল যেমন বাইরে থেকে শক্তি আর পদার্থ নেয় আর ফিরিয়ে দেয়, ঠিক তেমনি একটা ওপেন সোর্স প্রজেক্ট গ্লোবাল রেপোজিটরি থেকে কোড পুল করে আর নিজের কন্ট্রিবিউশন পুশ করে। দুটোই কিন্তু একটা বিশাল বড় নেটওয়ার্কের অংশ হয়ে কাজ করছে। বেশ, আর্কিটেকচার তো বোঝা গেল, কিন্তু এই সিস্টেমের ভেতরে নেটওয়ার্কিংটা কিভাবে কাজ করে? মানে শক্তি বা ডেটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? চলুন এবার সেটা দেখি। ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল হল প্রকৃতির সবচেয়ে বেসিক নেটওয়ার্ক প্রোটোকল। এটাকে ভাবতে করেন একটা লিনিয়ার ডেটা ট্রান্সফার প্রোটোকল, যেখানে শক্তির প্যাকেট একটা নোড থেকে পরের নোডে যায়, একদম সরল একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের মতো। বিষয়টা অনেকটা এরকম। উৎপাদক, মানে গাছপালা, হলো আমাদের ডেটা সোর্স, কারণ এরাই সূর্য থেকে শক্তি তৈরি করে। হরিণ যখন সেই গাছ খায়, ওটা হলো প্রথম নোড যে শক্তির প্যাকেটটা রিসিভ করল। এরপর শিয়াল হলো দ্বিতীয় নোড, আর বাঘ হলো সেই ডেটা প্যাকেটের ফাইনাল ডেস্টিনেশন। কিন্তু আসল পৃথিবীতে নেটওয়ার্কটা এত সরল নয়। এটা একটা স্ট্রেট লাইনের মতো চলে না। প্রকৃতির নেটওয়ার্ক অনেক বেশি জটিল, অনেক বেশি ইন্টারকানেক্টেড। এটা আসলে একটা ফুড চেইন নয়, এটা একটা সম্পূর্ণ ফুড ওয়েব বা খাদ্যজাল। মানে একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন নয়, বরং পুরো ইন্টারনেটের টোপোলজির মতো জটিল একটা ব্যাপার। একটা দারুণ উদাহরণ হলো আমাদের সুন্দরবন। এখানকার নেটওয়ার্কটা দেখুন। এখানে বাঘ শুধু হরিণ খায় না, আবার মেছো বিড়াল মাছ বা কাঁকড়া দুটোই খায়। এটা একটা জটিল মেশ নেটওয়ার্কের মতো, যেখানে সবাই সবার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। আর সবশেষে আছে ডিকম্পোজাররা, ব্যাকটেরিয়া, ছত্রাক। এরা হলো সিস্টেমের গার্বেজ কালেক্টর, যারা সব বর্জ্যকে রিসাইকেল করে সিস্টেমে ফিরিয়ে দেয়। এর উত্তরটা হলো রিডান্ডেন্সি। একটা সাধারণ চেইনে যদি একটা নোড ফেল করে, মানে হরিণ না থাকলে বাঘের খাওয়ার কিছু থাকবে না, পুরো সিস্টেমটা কলাপস করতে পারে। ওটা একটা সিঙ্গল পয়েন্ট অফ ফেলিওর। কিন্তু একটা জটিল ওয়েবে বাঘের কাছে অন্য অপশনও থাকতে পারে। ঠিক যেমন আমরা একটা ফল্ট টলারেন্ট নেটওয়ার্ক ডিজাইন করি, প্রকৃতিও ঠিক সেভাবেই নিজের স্থিতিশীলতা বজায় রাখে। আর্কিটেকচার আর নেটওয়ার্কিং তো হলো, কিন্তু এত বড় একটা সিস্টেম চালানোর জন্য যে বিশাল রিসোর্স লাগে, সেটা ম্যানেজ হয় কিভাবে? চলুন এবার ওএসের রিসোর্স ম্যানেজমেন্ট বা ব্যাকগ্রাউন্ড সার্ভিসগুলো দেখি। এখানেই আসে বায়োজিওকেমিক্যাল চক্রের আইডিয়া। এগুলো হলো আমাদের ইকো ওএসের সেই সব জরুরি ব্যাকগ্রাউন্ড সার্ভিস, যেগুলো ২৪ ঘন্টা ৭ বন্ধ থাকে। জল, কার্বন, নাইট্রোজেন, এই সব জরুরি রিসোর্সকে এরা ক্রমাগত রিসাইকেল করে।
ভাবুন তো, এই সার্ভিসগুলো না থাকলে সিস্টেমটা তো কবেই রিসোর্সের অভাবে ক্র্যাশ করে যেত। আর এই জরুরি সার্ভিসগুলোর নাম মনে রাখার জন্য একটা সহজ উপায় আছে। শুধু মনে রাখুন CNPO। সি মানে কার্বন, এন নাইট্রোজেন, পি ফসফেট ও অক্সিজেন, আর এস হল সালফার। ব্যাস, সিস্টেমের মূল রিসোর্স ম্যানেজমেন্ট সার্ভিসগুলো আপনার হাতের মুঠোয়। প্রত্যেকটা চক্রের কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে। যেমন কার্বন চক্র জীবনের মূল বিল্ডিং ব্লক ম্যানেজ করে, আর নাইট্রোজেন চক্র তো একটা দারুণ প্রোটোকল কনভার্টারের মতো কাজ করে। এটা বাতাসে থাকা অব্যবহারযোগ্য নাইট্রোজেনকে এমন একটা ফর্মে নিয়ে আসে যা জীবেরা ব্যবহার করতে পারে। প্রত্যেকটা সার্ভিসই সিস্টেমের জন্য ভীষণ জরুরি। ব্যাপারটা ঠিক একটা সার্ভারের ওপর DDoS অ্যাটাক করার মতো। যখন আমরা অতিরিক্ত কার্বন বাতাসে ছাড়ছি, আমরা আসলে কার্বন চক্র নামের সার্ভিসটাকে ওভারলোড করে দিচ্ছি। এর ফলে একটা মেমোরি লিকের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে পুরো সিস্টেমটাকে অকেজো করে দিচ্ছে। বেশ, আমরা সিস্টেমের আর্কিটেকচার, নেটওয়ার্কিং আর রিসোর্স ম্যানেজমেন্ট তো দেখলাম, কিন্তু একটা ভালো ওএসের জন্য সবচেয়ে জরুরি জিনিস কি? অবশ্যই সিকিউরিটি আর স্টেবিলিটি। চলুন এবার সেই বিষয়ে কথা বলি। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য মানে কিন্তু শুধু অনেক রকমের প্রাণী বা গাছ থাকা নয়। কম্পিউটার সায়েন্সের ভাষায় এটা হলো সিস্টেমের ফল্ট টলারেন্স আর রিডান্ডেন্সি। যত বেশি ধরনের প্রজাতি থাকবে, সিস্টেম তত বেশি স্টেবল হবে। যদি একটা অ্যাপ্লিকেশন ফেল করে, তার জায়গা নেওয়ার জন্য অন্য কেউ থাকবে। এটাই একটা ডিস্ট্রিবিউটেড রেজিলিয়েন্ট সিস্টেমকে সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ার থেকে বাঁচায়। শুধু একবার সংখ্যাটা ভাবুন, 1.8 মিলিয়ন, মানে প্রায় 800 লক্ষ। আমরা এখনও পর্যন্ত পৃথিবীতে প্রায় 800 লক্ষ আলাদা আলাদা প্রজাতির অ্যাপ্লিকেশন খুঁজে পেয়েছি, যেগুলো এই মুহূর্তে চলছে। আর বিজ্ঞানীরা মনে করেন এর বাইরেও এমন লক্ষ লক্ষ প্রজাতি আছে যাদের আমরা চিনিই না। ভাবুন তো, কত বড় একটা সফটওয়্যার ইকোসিস্টেম। আর এই বিশাল সিস্টেমের বিপদগুলো কিন্তু আমাদের চেনা, সফটওয়্যার বাগ বা ভাইরাসের মতোই। যখন আমরা জঙ্গল কাটি, আমরা আসলে সিস্টেমের সোর্স কোড ডিলিট করে দিই। দূষণ হল সিস্টেমিক ফাইল করাপ্ট করার মতো। অতিরিক্ত মাছ ধরা বা সম্পদ ব্যবহার করা হলো একটা রিসোর্সের ওপর DDoS অ্যাটাক চালানো। আর বহিরাগত আক্রমণাত্মক প্রজাতিগুলো তো সিস্টেমে ঢুকে পড়া ম্যালওয়্যারের মতো, যা সবকিছু নষ্ট করে দেয়। এটা কিন্তু কোনো সাইফাই সিনেমার ডায়ালগ নয়, এটা একটা চরম বাস্তব। আমাদের সিস্টেম একটা ক্রিটিক্যাল অ্যালার্ট দিচ্ছে। আমরা আমাদের অপারেটিং সিস্টেমের প্রায় 1/4 অ্যাপ্লিকেশন বা প্রজাতিকে পুরোপুরি হারানোর ঝুঁকির মধ্যে আছি। তাই কনজারভেশন বা সংরক্ষণ মানে শুধু কয়েকটা গাছ লাগানো বা প্রাণী বাঁচানো নয়। এটা আসলে আমাদের গ্রহের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের মতো একটা হাইটেক, ভীষণ জরুরি কাজ। এর কাজ হলো সিস্টেমের দুর্বলতাগুলো প্যাচ করা, ডায়াগনস্টিক্স চালানো আর সিস্টেমের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করা। তাহলে সবশেষে প্রশ্ন এটাই, এই জটিল সিস্টেমের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা নেবে কে? দেখুন, কম্পিউটার সায়েন্সে ছাত্রছাত্রীদের কাছে যে অ্যানালিটিক্যাল আর প্রবলেম সলভিং স্কিল থাকে, সেটা অসাধারণ। এখন আসল চ্যালেঞ্জ হলো সেই দক্ষতাকে পৃথিবীর এই অপারেটিং সিস্টেমটাকে বাঁচানোর কাজে লাগানো। পরিবেশগত সমস্যা শুধু বিজ্ঞানীদের নয়, এটা আমাদের সময়ের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। তাহলে বলুন, পরবর্তী প্রজন্ম কি পারবে পৃথিবীর সেরা সিস্টেম অ্যাডমিন হতে?